টুকরো টুকরো হওয়ার মুখে ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদীরা ভারতবর্ষকে শেষ করে দিচ্ছে। ভারতের জাতি দাঙ্গা লাগিয়ে, ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে, ভাই ভাইয়ের মধ্যে বিভেদ ঘটিয়ে আজকে এমন একটা আগুনের স্তূপের মধ্যে ভারতবর্ষ, যাদেরকে বাংলাদেশে তকমা দিয়ে তাদেরকে সেই বাঘের কাছে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছে। 210 জনের মধ্যে 78 জনকে সেই বাঘের ডেরায় ছেড়েছে, যেখান থেকে তাদের জল নেই, যেখান থেকে তাদের খাদ্য নেই, এবং যেখানে বাংলাদেশের বর্ডার বিজিবি বর্ডার সিকিউরিটি ওখানে যেতে পারে না। আমি আমার গবেষণা থেকে প্রমাণ করতে পেরেছি যে উদ্বাস্তুদের ছেলে মেয়েদের নাগরিকত্ব নেই। এখানেও প্রমাণ বলছে যে মানুষগুলো এসছে তাদের কারো কারো ভারতে জন্ম, সে জন্মগত নাগরিকত্ব, লোকে যেটা মনে করে তার ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড আছে, তথাপি তাদেরকে বাঘের মুখে ফেলে দিয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহ সরকার। আমাদের ভাবতে লজ্জা লাগে এই ভারতবর্ষে আমরা বাস করি। তারপরে আর এক বাংলাদেশ অত্যন্ত মানবিক দেশ, সেই জন্য ওরা 12 লক্ষ মানুষকে নিয়েছে, রোহিঙ্গাদের। নিজে খায় আর না খায়, আমার প্রতিবেশী রোহিঙ্গা বাঙালি তারাও খেতে পাক। আর ভারতবর্ষে কিছু লোক, কয়েক হাজার মানুষকে ভারত সরকার নিয়েছিল, যাদেরকে ভারত সরকার নিয়েছে তাদেরকে কার্ড দিয়েছে আন্তর্জাতিক আইনের ইউএনআই কার্ডের পাশে, আমার কাছে সেই কার্ড আছে, লাস্টে ইন্ডিয়া লেখা আছে। অর্থাৎ এরা আমার ভারতের অতিথি। আর ভারত সরকার মুসলমানদের দেখলেই পিটিয়ে মারছে, তাদের বুলডোজার দিয়ে মসজিদ ভেঙে দিচ্ছে, তাদের গোরস্থান ভেঙে দিচ্ছে, আর মতুয়াদের উদ্বাস্তুদেরকে তাদেরকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে লুকিয়ে লুকিয়ে বাঘের মুখে ফেলছে। যেখানে বাংলাদেশে প্রত্যাবর্তন করার জন্য আইন আছে, তার একটা সিস্টেম আছে, সেটা আইনি প্রসেস। ভারতবর্ষ সরকার প্রশাসন বাংলাদেশের প্রশাসনের হাতে হ্যান্ডওভার করবে, পুশব্যাক করবে বা পুশ ইন, যেটা এরা বলছে। ফলে এখানে দেখছি এসব কিছুই নেই। এর জন্য দায়ী হচ্ছে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট কিছুদিন আগে বলেছে যে এই মানুষগুলোর যদি ঠিকানা না থাকে তাহলে ফেলে দিয়ে চলে আসুন। ঠিক বিড়ালের বাচ্চাগুলোকে যেভাবে বস্তার মধ্যে ভরে, ব্যাগের মধ্যে ভরে ফেলে দিয়ে আসে অনেকে, সেইভাবেই বলছে বাংলাদেশে এরকম ফেলে দিয়ে আসুন। আপনি জানেন এই অবৈধ অনুপ্রবেশকারী যাদের বলছে এই আইনের কারা কারা পড়ছে, কারা তারা ভারতবর্ষে? শীর্ষেন্দু মুখোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, আমাদের সুজন চক্রবর্তী, অধীর চৌধুরী, এরকম ভারতবর্ষের তাবর নেতা মন্ত্রী যারা দেশভাগে বলি হয়ে এসেছিল, যাদেরকে আইনের প্যাঁচে ফেলে আজকে পিষ্ট করা হয়েছে, তাদেরকে কি করা হচ্ছে? তাদেরকে বাঘের মুখে ফেলে আসছে। এই ভারতবর্ষ আমরা চাইনি। এই ভারতবর্ষ নেতাজির ভারত নয়, এই ভারতবর্ষ আমাদের বুদ্ধদেবের ভারতবর্ষ নয়, সম্রাট অশোকের ভারতবর্ষ নয়, বাবা সাহেব আম্বেদকরের ভারতবর্ষ নয়, হরিচাঁদ গুরুচাঁদের ভারতবর্ষ নয়। অতএব আজকে যদি একদম সেই যখন প্রথম মুসলমান আগ্রাসন হয়েছিল 1200 খ্রিস্টাব্দে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যে আক্রমণ করেছিল 1700 সৈনিক নিয়ে, তখন যেমন ব্রাহ্মণ্যবাদী লক্ষণ সেন যাগযজ্ঞ করে হেরে গিয়েছিল, যুদ্ধ কিছুই করেনি, মানুষ যখন তাদের পাশে ছিল না, আজকে ব্রাহ্মণ্যবাদী মোদী সরকার যেভাবে অত্যাচার নেমে এনেছে, এমন একটা দিন আসবে এদের পাশে কেউ থাকবে না। ভারত পাকিস্তানের যুদ্ধকালীন পরিস্থিতিতে খবর পাওয়া যাচ্ছে যে ভারত থেকে 210 জনকে পুশব্যাক করা হয়েছে বাংলাদেশের যে সুন্দরবন এলাকা সেখানে। এই বিষয়ে আমাদের একটু বিস্তারিত বলুন। দেখুন, আমি তো এই যুদ্ধকালীন পরিস্থিতি, ভারতের সঙ্গে পাকিস্তানের যে সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের অবস্থা কী, এইটা নিয়ে আমি একটু অন্যরকমভাবে বিশ্লেষণ করতে চাইছি। আপনারা জানেন যে 1200 খ্রিস্টাব্দে আমাদের প্রথম মুসলিম আগ্রাসন শুরু হয় ভারতবর্ষে। মোহাম্মদ বখতিয়ার খিলজি যখন ভারতবর্ষে এসেছিলেন, তুর্কি একজন মুসলিম যুবক ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। তখন আমাদের ভারতের নবদ্বীপের রাজা ছিলেন লক্ষণ সেন। এই লক্ষণ সেন তখন হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী লক্ষণ সেন, পুজো আর্চা যাগযজ্ঞ নিয়ে থাকেন। তো হঠাৎ করে খবর পেয়েছেন, হলায়ুদ সেনাপতি খবর দিয়েছে যে বিদেশি শত্রু আক্রমণ করেছে। ঠিক যেমনভাবে পাকিস্তানের শত্রু আক্রমণ, সেরকম বিদেশি শত্রু আক্রমণ করেছে, মুসলমানরা আক্রমণ করেছে। আর এটা শুনে
তখন লক্ষণ সেন কী করেছে, হিন্দুত্ববাদী লক্ষণ সেন, মানে আজকের নরেন্দ্র মোদী অমিত শাহের মতো হিন্দুত্ববাদী লক্ষণ সেন, যারা সবসময় হিন্দু হিন্দু করে, এবং এই ব্রাহ্মণ্যবাদী লক্ষণ সেন তখন যুদ্ধ করবে কি, ও ধ্যানে বসে গেছে, যাগযজ্ঞ করছে, যেন এই যাগযজ্ঞ করলে যুদ্ধটা বন্ধ হয়ে যাবে। তো ঠিক সেই সময় ইতিহাস বলছে 1700 জন, কোনো ঐতিহাসিক বলছে, কোনো ঐতিহাসিক বলছেন এটা 17 জন। যদি 17 জনই হয়ে থাকে বা 1700 জনই হয়ে থাকে, 1700 জন সৈনিক নিয়ে আমাদের ভারতবর্ষ আক্রমণ করলো, অর্থাৎ লক্ষণ সেনকে পরাজিত করলো এবং মুসলিম আগ্রাসন, মুসলিমরা ঢুকে পড়লো ভারতবর্ষে। কেন? প্রশ্নটা হচ্ছে সেই সময় ওই লক্ষণ সেনের রাজ্যের অন্যান্য লোকরা কী করছিল? সেখানে কি জনতা জনার্দন ছিল না? ঠিক একই পরিস্থিতিতে আজকে যখন ভারতবর্ষের উপর আক্রমণ করেছে বিদেশি শক্তি, অর্থাৎ আমার ভারতবর্ষের কাশ্মীরের, আমার ভারতবর্ষের 26 জন পর্যটককে পাকিস্তান সরকারের মদতপুস্তক জঙ্গি এসে গুলি করে হত্যা করে দিল, এবং বিনিময়ে এবং উল্টো দিক থেকে ভারতবাসী হিসাবে তখন এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মুখর হওয়ার চেষ্টা করলো, যুদ্ধ হেন তেন হলো, গোটা ভারতবর্ষ উদ্বেল হয়ে উঠলো। সত্যি কি উদ্বেল হয়ে উঠলো? এটাই আমার কাছে প্রশ্ন। তাহলে যদি আজকে কোনো বিদেশি শক্তি আমার ভারতবর্ষে আক্রমণ করে, তাহলে কি আমাদের সেই স্ট্রেংথ, কতটা স্ট্রেংথ আছে? কারণ আমি এই কথাটা কেন বলছি, কারণ আজকে যে আমাদের দেশে যে সোলজার, এই সোলজারদের মধ্যে একটা অংশ আছে মুসলমান, প্রচুর, একদম বড় বড় অফিসার থেকে শুরু করে সৈনিক পর্যন্ত। আর একটা আছে আমাদের উদ্বাস্তু, দেশভাগে বলি হওয়া উদ্বাস্তুরা, তাই তো? সেই উদ্বাস্তুরা আইএস আছে, আইপিএস আছে, ব্রিগেডিয়ার আছে, কর্নেল আছে, ঠিক আছে, আবার সোলজারও আছে। ঠিক মুসলমান এবং উদ্বাস্তু আর তো সবাই আছেই, আমি এদের কথাটা বলতে চাইছি। এইবার এই যুদ্ধকালীন অবস্থাতে যখন বিদেশি শক্তির সঙ্গে ভারতের যুদ্ধ হচ্ছে, তখন ভারতের অবস্থাটা কীরকম, ভারতের সাধারণ মানুষের অবস্থাটা কীরকম? না, মাত্র 1 মাস আগে, 1 মাস 4-5 দিন আগে ভারত 2টো আইন তৈরি করেছে, যে 2টো আইনেরই ইমপ্লিমেন্ট চলছে। একদিকে যুদ্ধের দামামা বেজে গেছে, ভারত শত্রু দেশের ওপর আক্রমণ শানছে এবং ভারতবাসীরা জাতীয়তাবাদে জেগে উঠছে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হচ্ছে, অর্থাৎ আমার বিদেশি শত্রুর কাছ বিরুদ্ধে আমাদেরকে অ্যাকশন নিতে হবে, যারা আমাদের মানুষদেরকে মেরেছে, এই একটা আবহে। কিন্তু ইন্টারনালি কি চলছে? ইন্টারনালি চলছে ভারত একটা আইন করে ভারতের যত মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকা, এমনকি গোরস্থান আছে, সেগুলো দখল নিয়ে নিচ্ছে। একদিকে বিদেশি শক্তি যুদ্ধ, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হচ্ছে, অপরদিকে ভারতবর্ষের যে আমাদের সন্তান, যারা দেশপ্রেমিক বীর সন্তান, কারণ সেই মুসলমানদের গোরস্থান দখল করে নিচ্ছে, বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, রাস্তাঘাটে, ট্রেনে, বাসে মুসলিম ধর্মভীরু মানুষদেরকে গলা কেটে দিচ্ছে, পেটানো হচ্ছে, তার দাড়ি টিনে ছেড়ে দেওয়া হচ্ছে, বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে। দেখুন সময়টা কীরকম, দেখুন, একদিকে বিদেশি শক্তির সঙ্গে ভারতের যুদ্ধ, আর একদিকে ইন্টারনালি ভারতবর্ষের মুসলমানদের উপর আক্রমণ। তাহলে বলুন, যে সৈনিকরা ভারতের সোলজার হিসাবে বিদেশি শত্রুর বিরুদ্ধে লড়াই করছে, তারা কি মনের দিক থেকে লড়াই করতে পারবে? লড়াই করার সময় তাদের মনে হবে না যে আমার মা ঠিক আছে কিনা, আমার গ্রামের মসজিদটা ঠিক আছে কিনা, আমার বাপ, তার বাবা সাহিত্য আছে যে গোরস্থানে, সেই গোরস্থানটায় দখল করে নিল কেন? একবারও কি সে ভাবছে না আমার গ্রামের অমুক দাদা, অমুক বন্ধু বাসে করে আসছে, ট্রেনে করে আসছে, তাদেরকে ধরে পিটিয়ে খুন করছে, ফলে মানসিকভাবে কি তারা যুদ্ধ করতে পারবে? দেশপ্রেম তার জাগবে? একদিকে এটা, আরেকদিকে আরেকটা মারাত্মক হচ্ছে এই ভারতবর্ষের দেশভাগে বলি হওয়া মানুষ, যাদের মধ্যে একটা বিরাট অংশ আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস, মানে আমি বলছি আমলা সম্প্রদায় থেকে সৈনিক, যারা যুদ্ধক্ষেত্রে আছে, তাদের জন্য একটা আইন করা হয়েছে। সেই আইনটার নাম হলো ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট। সেই আইনে বলছে
বলছে 1952 সালের 14ই আগস্টের পরে যারা পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে ঢুকেছে এবং ভারতবর্ষে এসে পাসপোর্ট ভিসা বানিয়েছে সিটিজেনশিপ না নিয়ে, তাদেরকে কৃতদাস করা হয়ে গেছে। তারা কৃতদাস, কারণ এক জনের জন্য ফাইন করা হয়েছে 10 লক্ষ টাকা পর্যন্ত এবং 7 বছর পর্যন্ত জেল। তারপর এই মানুষগুলোকে পুশব্যাক করবে। তাহলে এই যুদ্ধক্ষেত্রে এই মানুষগুলোকে যুদ্ধ করতে পারবে? তারা কি দেশ রক্ষা করতে পারবে? কি মনে হয়? সাধারণ জ্ঞান কি বলে? না। ওই যে লক্ষণ সেনের মতো অবস্থা হতে পারে, যে কোনো সময় বিদেশি শত্রু ভারতবর্ষ আক্রমণ করতে পারে, কারণ ভারতের আর আমাদের কোনো ইউনিটি নেই। ভারত টুকরো টুকরো হওয়ার মুখে ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদীরা ভারতবর্ষকে শেষ করে দিচ্ছে। ভারতের জাতি দাঙ্গা লাগিয়ে, ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে, ভাই ভাইয়ের মধ্যে বিভেদ ঘটিয়ে আজকে এমন একটা আগুনের স্তূপের মধ্যে ভারতবর্ষকে তৈরি করেছে। গত পরশু দিনের ঘটনা, আপনি যে প্রশ্নটা করলেন, ভাবতে অবাক হচ্ছি, মানে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে যে আমরা কোন ভারতবর্ষে বাস করি। কিছুদিন আগে আমেরিকা সেই দেশের অবৈধ অনুপ্রবেশকারী বা অবৈধ অভিবাসীদের জন্য তাদেরকে কি করেছে, প্লেনে করে ভারতবর্ষে বা পৃথিবীর বিভিন্ন দেশে ফেরত পাঠিয়েছে। তাদেরকে গ্রেপ্তার করে কিভাবে, তাদের কার্গোতে, প্লেনে যেখানে মাল থাকে সেখানে করে নিয়ে এসছে। মিনিমাম বসতে খেতে জল দেয়নি, এমনকি তাদের হাতে পায়ে শিকল বেঁধেছে। এই আমেরিকার এই কর্মকাণ্ড দেখে ভারতবাসীরা অবাক হয়েছি। আমরা আমেরিকার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি যে কোন ভয়ানক দেশ আমেরিকা, কিন্তু আমার ভারতবর্ষ কী করেছে? আজকে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট চালু হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায়, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, আমি বাংলায় জানি না, বাংলায় এখনও পর্যন্ত এইভাবে হয়নি। বাংলায় ধরপাকড় হচ্ছে, এইভাবে হয়নি। দিল্লি, বিভিন্ন জায়গা থেকে রাত্রের বেলা, রাত 10টা, 11টা, 12টার পরে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স ডিপার্টমেন্টের লোক আসছে, 500, 600, 700, 800 লোককে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করে তাদেরকে বলছে 50 সালের আগের দলিল দেখাও, দিতে পারছে না, তাদেরকে গ্রেপ্তার করছে। পরশু দিনের যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, যেটা বলতে আমাদের দু চোখ ফেটে যেন জল গড়িয়ে আসে। আমার গুজরাট থেকে 202 জন মানুষকে, যাদেরকে বলেছে তোরা বাংলাদেশি, তাদের মধ্যে মুসলমান হিন্দু উভয়ই আছে। এই মানুষগুলোকে ওরা কি করেছে, ওরা ওখান থেকে প্লেনে চাপিয়ে নাকি জাহাজে চাপিয়ে সুন্দরবন থেকে, মানে বাংলাদেশের যে সুন্দরবন, রায়মঙ্গল নদীর পাড়ে, মানে যেটা সুন্দরবন কোস্টাল, যেটা বাংলাদেশের, ভারতের নয়, সেইখান থেকে সমুদ্র পথে, অর্থাৎ যেখান থেকে রায়মঙ্গল পেরিয়ে 8 ঘন্টা লাগবে সেই সুন্দরবনের ভিতরে যেতে, যেটা ব্যাঘ্র, বাঘেদের জায়গা, ব্যাঘ্র প্রকল্প সরকারের, বাংলাদেশ সরকারের হিসেবে বাঘেদের জায়গা, সেই বাঘেদের জায়গা ভারত সরকার, ভারতের বিএসএফ তো নিজে করবে না, তাকে নির্দেশ দেবে। বিএসএফ, এই আমার অখণ্ড ভারতের ভূমি সন্তান, যাদেরকে বাংলাদেশে তকমা দিয়ে তাদেরকে সেই বাঘের কাছে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছে। 210 জনের মধ্যে 78 জনকে সেই বাঘের ডেরায় ছেড়েছে, যেখান থেকে তাদের জল নেই, যেখান থেকে তাদের খাদ্য নেই, এবং যেখানে বাংলাদেশের বর্ডার বিজিবি, বর্ডার সিকিউরিটি ওখানে যেতে পারে না। সেখানে হঠাৎ করে ওই যে 78 জন যেহেতু একসঙ্গে ছিল, তারা সুন্দরবনের ভিতর দিয়ে হাঁটা শুরু করে, বাঘের ভয়কে উপেক্ষা করে, এবং বাংলাদেশের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ওদেরকে দেখতে পাওয়ার পরে ওই মানুষগুলোকে বাংলাদেশের ফরেস্ট ডিপার্টমেন্ট বন্দুক নিয়ে, একদম প্রোটেকশন নিয়ে ওই মানুষগুলোকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে যায়। বাংলাদেশে নিয়ে গিয়ে ওদের কাগজপত্র দেখে যারা বাংলাদেশি, তাদেরকে তাদের মতো করে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। এর মধ্যে ওখানে বাংলাদেশের যে বিজিবির বা বাংলাদেশ বর্ডার সিকিউরিটি ফোর্সের যে প্রধান, উনি একটা স্টেটমেন্ট দিলেন। তিনি বলছেন, এই মানুষগুলোর মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আজ থেকে 25-30 বছর আগে ভারতবর্ষে এসেছিলেন।
তাহলে এই যে বাংলাদেশ বলেছিল, এই যে মোদি গভর্নমেন্ট বলেছে 2014 আগে এলেই সে অবৈধ অনুপ্রবেশকারী থেকে বৈধ হয়ে যাবে, তাহলে এরা তো 1900 মানে আজ থেকে 30 বছর আগে এসছে, 20 বছর আগে এসছে, 2000 সালে এসছে। তাহলে ওই তথ্যটা ফলস প্রমাণিত হলো। আমি আমার গবেষণা থেকে প্রমাণ করতে পেরেছি যে উদ্বাস্তুদের ছেলে মেয়েদের নাগরিকত্ব নেই। এখানেও প্রমাণ বলছে যে মানুষগুলো এসছে তাদের কারো কারো ভারতে জন্ম, সে জন্মগত নাগরিকত্ব লোকে যেটা মনে করে তার ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড আছে, তথাপি তাদেরকে বাঘের মুখে ফেলে দিয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহ সরকার। আমাদের ভাবতে লজ্জা লাগে এই ভারতবর্ষে আমরা বাস করি। তারপরে আর একটা মারাত্মক যেটা করেছে, যেটা আমরা বারবার বলেছি যে রোহিঙ্গারা আন্তর্জাতিক আইনে ভারতের শরণার্থী, কিন্তু বাংলাদেশিরা আইনত অবৈধ অনুপ্রবেশকারী। সেই রোহিঙ্গাদেরকে নিয়ে রাজনীতি করে ভোটটা নিয়েছে, অথচ রোহিঙ্গারা আন্তর্জাতিক আইনের শরণার্থী। বিজেপির প্রধান বাংলাদেশের, তিনি একটি কার্ড দেখিয়ে বলছে দেখুন 5 জনকে পাওয়া গেছে যাদের কাছে, যারা রোহিঙ্গা কিন্তু ভারতের আন্তর্জাতিক আইনের কার্ড আছে। মানে রোহিঙ্গারা যে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে বাঁচার জন্য, সেখানে ওখানে যে ডিজাস্টার বা জাতি দাঙ্গা হয় তারপরে তার মধ্যে সব দেশ কিছু কিছু মানুষকে নিয়েছে। বাংলাদেশ অত্যন্ত মানবিক দেশ, সেই জন্য ওরা 12 লক্ষ মানুষকে নিয়েছে রোহিঙ্গাদের। নিজে খায় আর না খায়, আমার প্রতিবেশী রোহিঙ্গা বাঙালি তারাও খেতে পাক। আর ভারতবর্ষে কিছু লোক, কয়েক হাজার মানুষকে ভারত সরকার নিয়েছিল, যাদেরকে ভারত সরকার নিয়েছে তাদেরকে কার্ড দিয়েছে আন্তর্জাতিক আইনের। ইউএনআই কার্ডের পাশে আমার কাছে সেই কার্ড আছে, লাস্টে ইন্ডিয়া লেখা আছে। অর্থাৎ এরা আমার ভারতের অতিথি। এই রোহিঙ্গারা ইলিগাল মাইগ্রেন্ট নয়, এই রোহিঙ্গারা শরণার্থী, অথচ এই রোহিঙ্গাদেরও বাঘের মুখে দিয়ে এসেছে ভারতবর্ষের সরকার। তাহলে ভাবুন তো, একদিকে বিদেশি শক্তি আমাদের ভারতবর্ষে আক্রমণ করেছে, পাকিস্তান তার মদতপুষ্ট জঙ্গি বাহিনী আমার ভারতবর্ষ আক্রমণ করে ভারতের সাধারণ মানুষকে খুন করছে। আর সেই জঙ্গিদেরকে নিধন করার জন্য আমার ভারতবর্ষের মুসলিম কন্যা, মুসলিম মা, মিলিটারি কর্নেল, সে সেই জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে এবং জঙ্গি যে শেল্টার উৎখাত করছে। আমার বাংলার মুসলমান সৈনিক, সে ভারতবর্ষকে বাঁচানোর জন্য প্রাণ দিচ্ছে। আমার কাশ্মীরের মুসলমান জেনারেল পাবলিক, সে এই সন্ত্রাসীদের হাত থেকে আমাদের ভারতীয়দের বাঁচানোর জন্য প্রাণ দিয়েছে। অথচ ভারত সরকার মুসলমানদের দেখলেই পিটিয়ে মারছে, তাদের বুলডোজার দিয়ে মসজিদ ভেঙে দিচ্ছে, তাদের গোরস্থান ভেঙে দিচ্ছে। আর মতুয়াদের, উদ্বাস্তুদেরকে তাদেরকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে লুকিয়ে লুকিয়ে বাঘের মুখে ফেলছে। যেখানে বাংলাদেশের প্রত্যাবর্তন করার জন্য আইন আছে, তার একটা সিস্টেম আছে, সেটা আইনি প্রসেস। ভারতবর্ষ সরকার প্রশাসন বাংলাদেশের প্রশাসনের হাতে হ্যান্ডওভার করবে, পুশব্যাক করবে বা পুশ ইন যেটা এরা বলছে। ফলে এখানে দেখছি এসব কিছুই নেই। এর জন্য দায়ী হচ্ছে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট কিছুদিন আগে বলেছে যে এই মানুষগুলোর যদি ঠিকানা না থাকে তাহলে ফেলে দিয়ে চলে আসুন। ঠিক বিড়ালের বাচ্চাগুলোকে যেভাবে বস্তার মধ্যে ভরে, ব্যাগের মধ্যে ভরে ফেলে দিয়ে আসে সেইভাবেই বলছে বাংলাদেশে এরকম ফেলে দিয়ে আসুন। আপনি জানেন এই অবৈধ অনুপ্রবেশকারী যাদের বলছে এই আইনের কারা পড়ছে, কারা ভারতবর্ষে? শীর্ষেন্দু মুখোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, আমাদের সুজন চক্রবর্তী, অধীর চৌধুরী, এরকম ভারতবর্ষের তাবর নেতা মন্ত্রী যারা দেশভাগে বলি হয়ে এসেছিল, যাদেরকে আইনের প্যাঁচে ফেলে আজকে পিষ্ট করা হয়েছে, তাদেরকে কি করা হচ্ছে? তাদেরকে বাঘের মুখে ফেলে আসছে। চুপি গিয়ে প্লেনে করে জঙ্গলে বাঘের মুখে নামিয়ে দিয়ে এসছে। এই ভারতবর্ষ আমরা চাইনি। এই ভারতবর্ষ নেতাজির ভারত নয়, এই ভারতবর্ষ আমাদের বুদ্ধদেবের ভারতবর্ষ নয়, সম্রাট অশোকের ভারতবর্ষ নয়, বাবা সাহেব আম্বেদকরের ভারতবর্ষ নয়, হরিচাঁদ গুরুচাঁদের ভারতবর্ষ নয়। অতএব আজকে যদি একদম সেই যখন প্রথম মুসলমান আগ্রাসন হয়েছিল 1200 খ্রিস্টাব্দে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যে আক্রমণ করেছিল 1700 সৈনিক নিয়ে, তখন যেমন ব্রাহ্মণ্যবাদী লক্ষণ সেন যাগযজ্ঞ করে হেরে গিয়েছিল, যুদ্ধ কিছুই করেনি, মানুষ যখন তাদের পাশে ছিল না,
আজকে ব্রাহ্মণ্যবাদী মোদী সরকার যেভাবে অত্যাচার নেমে এনেছে, এমন একটা দিন আসবে এদের পাশে কেউ থাকবে না, ভয়ানক বিপদের মধ্যে পড়েছে। একদিকে এরা ভারতবাসীদের উপর আক্রমণ করেছে, অপরদিকে জানি না বিদেশি শত্রুরা কখন ভারতে ঢুকে পড়ে এবং আমরা আমাদের এই মা ভারতবর্ষকে কিভাবে রক্ষা করব।